আচ্ছা, আমরা লাস্ট, হ্যাঁ অন করছি। আমরা লাস্ট পড়ছিলাম হচ্ছে ওই কাজ, কাজের রাশিমালা নির্ণয় করছিলাম। W equals to Fs cos থিটা ছিল। আই মিন cos থিটা না বলে ওটাকে বল আর সরণের মধ্যবর্তী কোণ বলছিলাম। বল আর সরণের মধ্যবর্তী কোণ। তো আজকে আমরা ওই সূত্রগুলাকে ইউজ করে কিছু আরো নতুন টার্ম শিখবো। তো আজকের টার্মটা হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি বা এটাকে পটেনশিয়াল এনার্জি বলে। পটেনশিয়াল এনার্জি বলে। তো এটাকে দেখানো যায় কয়েকভাবে। আমরা এটাকে পটেনশিয়াল এনার্জি হিসেবে ইপি দিয়ে দেখাইতে পারি, পটেনশিয়াল এনার্জি। আবার তোদের বইতে এটাকে ভি দিয়ে দেখানো হয়েছে। তবে নরমালি এটাকে ইপি দিয়ে দেখায়। তো আমরা আপাতত ইপি দিয়ে এটাকে দেখব। আচ্ছা, তো বিভব শক্তি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমরা যখন একটা বস্তুকে আহ, যদি তার অবস্থার পরিবর্তন করতে চাই, আই মিন সে এখন স্থির অবস্থায় আছে, তাকে গতিশক্তি দিতে চাই, এরকম করতে চাই, অথবা আই মিন তার অবস্থানের পরিবর্তন করলাম, তার অবস্থানের পরিবর্তন করলাম আর কি। একটা বস্তুর যে অবস্থানে আছে ভূমি থেকে তাকে উপরে তুললাম, এরকম একটা, তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়। আবার যদি বস্তুর আকার বা আকৃতি চেঞ্জ করার চেষ্টা করি, একটা বস্তুকে বাঁকানোর চেষ্টা করলাম, সে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, তো তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়। এই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। তার মানে বস্তুর অবস্থান বা আকার আকৃতি পরিবর্তন করতে আমরা যে পরিমাণ কাজ করি, ওই কাজটাই ওই বস্তুটার মধ্যে একটা শক্তি আকারে জমা হয়। এই শক্তি দিয়ে সে আবার একটা কাজ করতে পারে। এটাকে বিভব শক্তি বলে। আই মিন একটা বস্তুকে আমি উপরে উঠাই নিয়ে আসলাম, আমি যে কাজ করলাম সেই শক্তিটা তার মধ্যে জমা হবে। যদি বস্তুটাকে ছেড়ে দেই, সে আবার ওই শক্তিটাকে ইউজ করে ভূমি পর্যন্ত ফিরে আসবে। এরকম একটা জিনিসকে বাঁকাইলাম আমি, তো বাঁকাইলে আমি যেটুকু কাজ করলাম সেটা তার মধ্যে শক্তি আকারে জমা হবে। আমি যখন তাকে ছেড়ে দিব, সে আবার ওই শক্তি ব্যবহার করে আগের জায়গায় ফিরে আসবে। তো এইগুলাকে বিভব শক্তি বলতেছি আমরা। তো বিভব শক্তির এরকম রাশিমালাটা কেমন হবে সেটা দেখবো। তো আমরা দুইটা কেসে দেখবো। প্রথমে দেখবো হচ্ছে যদি আমরা একটা বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় তুলি, তখন তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হবে সেটা আগে ফার্স্টে দেখি। তাইলে প্রথম ক্ষেত্রে ভূমি থেকে এইচ উচ্চতায় কোন বস্তুর বিভব শক্তি। আচ্ছা, এই বিভব শক্তি বের করতে গিয়ে আমরা একটা টার্ম ইউজ করবো, সেটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা বলতে বোঝায় একটা বস্তু যে অবস্থাটায় সবসময় ফিরে আসতে চায় সেটা হচ্ছে তার সাম্যাবস্থা। যেমন একটা বস্তুকে যদি ভূমি থেকে উপরে তুলে ছেড়ে দিই, ও ভূমিতেই আবার যাইতে চায়, তার মানে ভূমিটা হচ্ছে ওর সাম্যাবস্থা। এরকম আরো দেখবো আমরা, যেমন একটা স্প্রিংকে টেনে দিলে, টেনে ছেড়ে দেওয়ার পর সে যে জায়গাটায় যেতে চায়, আবার আবার সেই তার আগের জায়গায় ফিরে আসতে চায়, ওই জায়গাটা তার সাম্যাবস্থা। সাম্যাবস্থা হচ্ছে বস্তু যে অবস্থানে আবার ফিরে আসতে চায়, ওই অবস্থান থেকে সরাইলে আবার সে আগের অবস্থানে ফিরে আসতে চায়, যে আগের সেই অবস্থানটা হচ্ছে তার সাম্যাবস্থা। ওকে। তো একটা বস্তু যখন ভূমিতে আছে, এখন এই বস্তুটাকে আমি ভূমি থেকে উপরে উঠাবো কত দূর? এই উচ্চতায়, এত দূর উচ্চতা তুলে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো বস্তুটাকে। তো এখন বস্তুটার মধ্যে একটা শক্তি জমা হবে। তো ওই শক্তিটাকে আমরা বলতেছি বিভব শক্তি। তার মানে এখন বস্তুটার মধ্যে যে বিভব শক্তিটা জমা হয়েছে সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে ইপি ইকুয়ালস টু, আমি বললাম যে আমরা যে পরিমাণ কাজ করব সেই কাজটাই ওর মধ্যে শক্তি আকারে জমা হবে। তাইলে এখন এই বিভব শক্তিটা হবে এই আমার কাজের পরিমাণ, মানে কৃত কাজের সমান। তো এখন আমরা এই বস্তুটাকে উপরে তুলতে গিয়ে কাজ করছি, সেটা কিভাবে? বস্তুটাকে আমরা উপরে তোলার সময় একটা বল দিছি। বলটা কিসের সমান ছিল? বস্তুটাকে এফ বল দিছি উপরের দিকে। এই বলটা এফ বল দিয়ে বস্তুটাকে উপরে তুলছি। যখন বস্তুটাকে উপরে তুলছি, আমরা বস্তুর ওজনের সমান বল দিছি। একটা বস্তুকে ধরে রাখতে হলে তার ওজনের সমান বল দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা, তো এবং আমরা তাকে এইচ উচ্চতা নিছি, তার মানে তার সরণটা ওইদিকে ছিল। তো কাজ বের করার সূত্র ছিল বল, তো আমার এখানে এফ বল ইন্টু সরণ, সরণ হচ্ছে এইচ, এবং বল আর সরণের মধ্যবর্তী কোণ, এখানে বল যেদিকে সরণ ওইদিকে, মধ্যবর্তী কোণ জিরো, তার মানে কস 0 ডিগ্রি। এখন আহ, এই এফ এইচ cos 0 ডিগ্রি, এফ হচ্ছে বললাম এই বলটা কিসের সমান? বস্তুর ওজনের সমান। তার মানে এখানে বলটা হচ্ছে
mg, ওই f ইকুয়ালস টু যে ma, এখানে a এর মানটা g এর সমান mg ইন্টু h, আর cos 0 মানে 1, তো জাস্ট আসতেছে mg h। তার মানে একটা বস্তুকে h উচ্চতায় তুললে তার বিভব শক্তি যদি আমাকে বের করতে বলা হয়, আমার বস্তুর ভর লাগবে, ত্বরণ লাগবে, আর উচ্চতা লাগবে। এই তিনটা জিনিস গুণ করলেই আমি বস্তুর মধ্যে কতখানি শক্তি জমা হয়েছে সেটা পেয়ে যাব। cos 0 কারণ বল যেদিকে সরণও সেই দিকে, মধ্যবর্তী কোণ 0, একই দিকে। বুঝছিস? শিওর বুঝছিস? হ্যাঁ 0, কারণ এই যে বল যেদিকে সরণও সেই দিকে, মধ্যবর্তী কোণ 0, একই দিকে। ওকে, আচ্ছা এইবার আসি। তো এইটা একটা টাইপের বিভব শক্তি বের করলাম। তো আহ, এই ক্ষেত্রে এটা ছিল ধ্রুব বল দ্বারা কৃত কাজ। ধ্রুব বল বলতে বোঝায় যে সব সময় একই বল দিছি। মানে বল দুইটা টাইপের হয়, একটা হচ্ছে ধ্রুব বল, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। একটা হচ্ছে ধ্রুব বল, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো এখন আমরা এতদিন যত বলের উদাহরণ দিয়ে আসছি, যত বল নিয়ে পড়াশোনা করছি, ওগুলা সব ছিল ধ্রুব বল। ওখানে সব সময় সমান বল দেওয়া হইতো, এই একটা বস্তুকে ধাক্কা দিয়ে এখান থেকে ওখানে সরানো হয়েছে, ওখানে সব জায়গায় এফটা ছিল ধ্রুব বল। তো এইখানেও যে বল দিয়ে উপরে উঠানো হয়েছে, সব সময় তাকে ওজনের সমান বল দিয়ে উপরে তোলা হয়েছে, তো এটাও ধ্রুব বল। তো এগুলা ক্ষেত্রে আমরা এটাকে বলবো ধ্রুব বল দ্বারা কাজ আর কি। তো ধ্রুব বল দ্বারা কাজের ক্ষেত্রে বিভব শক্তি। তো আর একটা টাইপের বল আছে, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো তার আগে আমি বলের তাইলে শ্রেণী বিভাগটা একটু বলে নেই। তাহলে বলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধ্রুব বল, আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল। এই ধ্রুব বলটা কি? ধ্রুব বল হচ্ছে আমার যে সরণের সাথে সাথে বলের কোনো চেঞ্জ হবে না, পুরাটা যতক্ষণ আমি তাকে সরাচ্ছি প্রতিটা সময় একই বল দিব, এরকম হইলে সেটাকে ধ্রুব বল বলবো। তাহলে ধ্রুব বলটা হচ্ছে সরণের সাথে সরণের সাথে বলের মানের কোনো পরিবর্তন হয় না, বলের মান অপরিবর্তিত। মানে সবসময় একই বল দিয়ে একটা বস্তুকে আমরা এতদিন যা যা করছি আর কি। আচ্ছা, আর পরিবর্তনশীল বল কি? সেটা হচ্ছে সরণের সাথে সাথে বলের মান চেঞ্জ হবে, সরণের সাথে বলের মান পরিবর্তিত হয়। এটার একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা যখন একটা এই ভেজা কাপড়ের থেকে যখন পানি নিংড়ে ফেলি, আই মিন যখন পানি ঝরায় ফেলি ভেজা কাপড় থেকে, তখন আমরা ওটাকে এভাবে মুচড়ে মুচড়ে নেই, তাই না? মোচড় দিই একটা। এই কাপড় ধোয়ার পরে কাপড় পানি ঝরানোর জন্য মোচড় দেওয়া হয় না? তোরা শুনতেছিস, রেসপন্স করিস? তো এই মোচড় দেওয়ার সময় খেয়াল করছিস কিনা, প্রথমে খুব অল্প বল দিতে হয়, আস্তে আস্তে হাতে ব্যথা লাগা শুরু করে। মানে যত বেশি মোচড় দিবি তুই, আস্তে আস্তে তোর হাতে ব্যথা লাগা শুরু করবে। এটা খেয়াল করছিস কিনা? মানে লাস্টের দিকে আস্তে আস্তে বলের মান বাড়তে থাকে। তার মানে প্রথম দিকে খুব অল্প বল দিয়েই কাজ হয়েছে, ওকে যত বিকৃতি করে ফেলতেছিলাম, ওর আকার যত বিকৃত করতেছিলাম, তত তার বলের পরিমাণ আমাকে আস্তে আস্তে বাড়াইতে হয়েছিল। তার মানে বলের মান সবসময় সেম ছিল না, প্রথম দিকে একদম অল্প ছিল, আর লাস্টে সর্বোচ্চ হয়ে গেছে। তো এইটাকে পরিবর্তনশীল বল বলে। এইটুক বুঝছিস কিনা? আরো কিছু উদাহরণ দিচ্ছি, ওয়েট। না এটা লাগবে না, এগুলা লাগবে না, এটা লাগবে না, এটা আমি এক্সট্রা করে পড়াচ্ছি। আচ্ছা দাঁড়া একটু একটা। ওকে, তো এখন কথা হচ্ছে আহ, এইটা একটা উদাহরণ দিলাম যে কাপড় মোচড়ানোর সময়। এরকম আরো আছে, যেমন ধর আমরা যদি একটা স্প্রিং কে টানতে যাই, স্প্রিং যদি প্রথমে
একটু টেনে তাকে প্রসারিত করলে খুব অল্প বল দিতে হবে। এখন স্প্রিংটা যদি আরো বেশি বিকৃতি করা লাগে, বেশি টানতে চাস, তখন আরো বেশি বল দেওয়া লাগবে। তার মানে একটা স্প্রিংকে যত বেশি প্রসারিত করতে যাবি তত বেশি বল দেওয়া লাগবে, সবসময় সমান না। যত বেশি প্রসারিত করতে যাবি তত বেশি বল দেওয়া লাগবে। ওরকম যত বেশি সংকুচিত করতে যাবি তত বেশি বল দেওয়া লাগবে। এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? একটা স্প্রিং মোটা তারের হলে আরো ভালো করে বোঝা যায়। একটু সরানোর চেষ্টা করবে, অল্প বল দিতে হবে। আরো বেশি সরানোর চেষ্টা করবে, আরো বল দেওয়া লাগবে। মানে আস্তে আস্তে বলের মানটা বাড়ানো লাগবে, সবসময় সমান বল দিয়ে হবে না। তো ওটা হচ্ছে পরিবর্তনশীল বল। ওকে, তাহলে এবার আমি এই পরিবর্তনশীল বল যেটা স্প্রিং এর মধ্যে হয়, সেই স্প্রিংকে যখন আমরা প্রসারিত করতে যাই বা সংকুচিত করতে যাই, তখন এর মধ্যে কতখানি বিভব শক্তি জমা হয় সেটা দেখব। ওকে, তো তার আগে আমরা আরেকটা জিনিস পড়ে নেব। মানে আমার শীট অনুযায়ী বললে সেটা হচ্ছে 2 নাম্বার পৃষ্ঠায়, আই মিন 3 নাম্বার পয়েন্টটা আগে পড়ে নেব। এটা বোঝার জন্য আগে ওই পয়েন্টটা আগে পড়ে নেব। তাহলে আমরা এখন যেটা দেখতে যাচ্ছি যে নতুন একটা টার্ম, সেটা হচ্ছে স্প্রিং বল। ব্যাপারটা কিরকম আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি। এই ধর এখানে একটা স্প্রিং, এটা একটা নর্মাল স্প্রিং, যে এখন নর্মাল অবস্থায় আছে। নর্মাল অবস্থা মানে তাকে টেনে ছেড়ে দিলে সেই অবস্থায় আবার ফিরে আসতে চাবে, এটাই তার সাম্যাবস্থা। এটাকেই আমরা সাম্যাবস্থা বলতেছি। তার মানে এখানে আমি একটা ডট লাইন দিলাম, এটা হচ্ছে তার সাম্যাবস্থা, মানে সেই জায়গায় সবসময় ফিরে আসতে চায়। এখন এই স্প্রিংটাকে আমি সংকোচন করব, একটু চাপায় নিয়ে আসবো। তো চাপায় নিয়ে আসতে গিয়ে ধর আমি একে দ্বিতীয় অবস্থাটা এখানে আঁকতেছি। আমি ওকে এরকম চাপায় এই পর্যন্ত নিয়ে আসবো। তার মানে এতখানি তাকে সংকুচিত করে ফেলবো। তো এটা কতখানি দূরত্ব ধরলাম, এক্স দূরত্ব, এতখানি সংকুচিত করে ফেলবো। তো এটা করতে গিয়ে আমার একটা বল দেওয়া লাগবে, কিন্তু সেই বলটা ধ্রুব বল না। প্রথমে খুব অল্প মানের বল দেওয়া লাগবে, সেটা হচ্ছে এটাকে আমরা পরিবর্তনশীল বল বলতেছি। পরিবর্তনশীল প্রযুক্ত বল আর কি। এখানে একটা বল দিছি, এই বল দিয়ে এটাকে চাপায় ফেলার চেষ্টা করতেছি, এফ। এটাকে আমি এফ দিয়ে দেখাইলাম। প্রথমে খুব অল্প বল দেওয়া লাগবে, আস্তে আস্তে এটার মান বাড়াইতে হবে। তাহলে প্রথমে তার বলের মানটা একদম অল্প ছিল, মানে একদম শুরুতে সেটা জিরোর কাছাকাছি ছিল। তার মানে একদম এইখানে এই বলটার মান প্রায় জিরোর কাছাকাছি ছিল। তারপরে যত তাকে আমি সরাই নিয়ে আসছি, আস্তে আস্তে বলটা বাড়াইতে হয়েছে, এবং এই পর্যন্ত আসার পর এই বলটার মান সর্বোচ্চ এফ হয়ে গেছে। এফ এর মান জিরো থেকে এফ পর্যন্ত হয়েছে। সবাই এটা বুঝছিস কিনা? এখানে একটা বল প্রযুক্ত করা লাগছিল, এইটাকে এফ কে মুছে দিলাম আমি। এই বলটা প্রথমে খুব অল্প দিতে হয়েছিল, জিরোর কাছাকাছি ছিল, আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে তাকে আমি এফ পর্যন্ত বল দিয়ে এইটুক সংকুচিত করছি, এক্স দূরত্ব সংকুচিত করে নিয়ে আসছি। তো এখন এইটুক করতে গিয়ে এখানে এখন একটা ব্যাপার আছে। তো আমি যখন এই স্প্রিংটাকে চাপানোর চেষ্টা করছি, তখন স্প্রিংও ভিতর থেকে একটা বাধা দিছে, কারণ সে চায় না তার সাম্যাবস্থাটা চেঞ্জ হোক। এজন্যই আমরা যখন কাপড়টাকে মুচড়াইতেছিলাম হাতে ব্যথা লাগতেছিল, তার মানে ও ভিতর থেকে একটা বল দিচ্ছিল, যেটা আমার ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। মানে ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে, এই জন্য আমার হাতে আমি ব্যথা পাচ্ছিলাম। তো স্প্রিং এর ক্ষেত্রেও তাই। আমি যখন তাকে সংকোচন করতে চাবো, সে এইদিকে চলে আসতে চাইবে, সে চাইবে আবার ওইদিকে চলে আসতে। তার মানে আমি যখন তাকে ঠেলবো, সেও ভিতর থেকে একটা বল দিবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। সেই বলটাকে আমরা বলি স্প্রিং বল। সেই বলটাকে আমরা বলি স্প্রিং বল। মানে এইদিকে যখন আমরা প্রযুক্ত বল দিব, তখন এই স্প্রিংটা উল্টা দিকে আরেকটা বল দিবে, সেই বলটাকে আমরা বলবো স্প্রিং বল। এবং এই বলটারও একই অবস্থা, প্রথমে আমি অল্প বল দিছি, তখন সেও অল্প বল দিছে। যখন আমি একদম সর্বোচ্চ এফ বল দিছি, সে তখন এখানে সর্বোচ্চ বল দিবে। মানে এই বিন্দুতে এসে এই স্প্রিং বলের মানও সর্বোচ্চ হয়ে গেছে, সেটা হচ্ছে এফ এস। এস দিয়ে স্প্রিং বুঝাচ্ছি, এফ এস। তার মানে এটা আমার বল, এটা হচ্ছে স্প্রিং এর বল, এবং একটা আরেকটার বিপরীত এবং সমান। আমারটা বাড়লে ওরটাও বাড়ে। এইটুক সবাই ক্লিয়ার হয়েছিস কিনা? ব্যাপারটা খুব ক্লিয়ার হওয়া জরুরি। সবাই বুঝছিস এইটুক? আচ্ছা, তাইলে এবার এই যে
তার মানে একটা স্প্রিং এর উপরে যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে এটা আমার বলের বিপরীত দিকে আরেকটা বল দিচ্ছে, প্রতিক্রিয়া বল, যেটা দিয়ে সে তার আগের জায়গায় ফিরে আসতে চেষ্টা করতেছে। এই জন্য এটাকে প্রত্যয়নী বলও বলে। আর এই প্রত্যয়, আমি যদি স্প্রিংটাকে এক্স দূরত্ব সংকোচন বা প্রসারিত করে নিয়ে আসি, তো তখন দেখতেই পারতেছি যত সরাচ্ছি এই বলের মান তত বাড়তেছে, ও তত বাধা দিচ্ছে আমাকে। আমার বল যত আমি বাড়াচ্ছি তত বাধা দিচ্ছে। তার মানে আমি এই জিনিসটা এভাবে লিখতে পারি, আমি এই সম্পর্কটাকে এভাবে লিখতে পারি যে এইখানে এফ এস, এফ এস সমানুপাতিক এক্স, মানে হচ্ছে এক্স যত বাড়বে আমি যত সংকোচন করব সে তত বল দিবে, স্প্রিং তত বল দিবে। সবাই বলিস কিন্তু না বুঝলে, এটা কিন্তু ভালো করে বোঝার জিনিস। আমি যত সংকোচন করব এক্স এর মান যত বাড়বে স্প্রিং বল তত বাড়বে। ওকে, একটা আরেকটা সমানুপাতিক। কিন্তু আরেকটা ব্যাপার, আমি যেদিকে সরাচ্ছি আমি এইদিকে সরাই নিয়ে আসছিলাম, স্প্রিং বল এই যে এফএস সেটা ছিল বিপরীত দিকে। তার মানে দিকের কথা চিন্তা করলে একটা আরেকটার বিপরীত, এজন্য এখানে একটা মাইনাস সাইন হবে। তার মানে আমি যেদিকে বল দিচ্ছি স্প্রিং বল তার বিপরীত দিকে, স্প্রিং বল সরণের সমানুপাতিক, মানে সংকোচন বা প্রসারণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সবাই এটুক বুঝছিস কিনা? সবাই এটুক বুঝছিস? আচ্ছা, যদি বুঝিস, এখন এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা যদি উঠাই দিই তাহলে কি অবস্থা আসে দেখি। এফ এস, তা আমরা জানি সমানুপাতিক ধ্রুবক, মানে সমানুপাতিক সাইনটাকে যদি উঠাই দিই, সমানুপাতিক সাইনটাকে উঠাই দিলে একটা ধ্রুবক চলে আসে। তো এখানে মাইনাস আছে আর কে আসবে আর সাথে একটা এক্স আসবে। তার মানে এফ এস সমান সমান হয়ে গেল মাইনাস কে এক্স। এখন এটা কার বল ছিল? এটা ছিল স্প্রিং এর বল, এটা ছিল স্প্রিং এর বল। কে এর মান এক এক স্প্রিং এর জন্য এক এক রকম। আচ্ছা, এখন এই কে কে আমরা কি বলবো? এই সমানুপাতিক ধ্রুবকটার নাম আছে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক বলা যায় এটাকে, অথবা বল ধ্রুবক বলা যায়, এরকম কয়েকটা নাম আছে। ওকে, বুঝি না কি ভাইয়া? ওই যে সমানুপাতিক সাইন উঠাই দিলে একটা ধ্রুবক আনতে হয়, এজন্য কে নিয়ে আসছি। এটা সব সময় ছিল, মনে আছে? কোশ্চেনে কে এর মান দেওয়া থাকতে পারে অথবা বের করতে বলতে পারে। এই এটুক বুঝছিস কিনা? এক এক স্প্রিং এর জন্য কে এর মান এক এক রকম। যদি বলে তাহলে কে এর সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই, কে এর সংজ্ঞাটা কি হবে, স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা কি হবে, তাহলে আমরা যেটা করতে পারি, এই এক্স এর মানটাকে এক বানাই দিই, এক্স এর মানটাকে 1 মিটার বানাইলাম, তাইলে এফ সমান সমান, বা একক বানাইলাম, তাহলে এফ সমান সমান কে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এক্স এর মান যদি 1 বানাই দিই তাহলে এফ সমান সমান কে হয়ে যাচ্ছে। তার মানে এভাবে বলতে পারি যে এফ এস সমান সমান কে হচ্ছে যে 1 মিটার দূরত্ব একটা স্প্রিংকে সরাইতে, আই মিন সংকোচন বা প্রসারণ করলে স্প্রিং যে পরিমাণ বাধা দিবে বল, সেই বলটাকে বলি স্প্রিং এর ধ্রুবক, স্প্রিং এর বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক। তার মানে একটা স্প্রিংকে যদি আমি একক দূরত্ব সংকোচন বা প্রসারণ করতে চাই, তখন সে যে পরিমাণ বাধাদানকারী বল দিবে সেটাকে আমরা বলবো স্প্রিং ধ্রুবক। এই নাইলা কি আসছিস? আচ্ছা, এইটুক বুঝছিস? আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে স্প্রিং আমাকে এই বল দিছে, স্প্রিং এর বাধা ছিল এই বলটা এফ এস, তাহলে আমার বল কত? আই মিন আমি তো এফ বল দিছিলাম, এই যে এফ প্রযুক্ত বল এফ, আমার বলটা ছিল এফ, আমার বলটা কত হবে তাইলে? তো আমরা এখান থেকে দেখি যে আমার বল আর স্প্রিং এর বল কিন্তু সমান, কারণ সব সময় ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান হয় নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, আর বিপরীতমুখী হয়। তার মানে আমার বল যা, স্প্রিং এর বলও তাই, কিন্তু একটা আরেকটার বিপরীত। তার মানে আমার বলটা হবে স্প্রিং এর বলের বিপরীত। এটা সবাই বুঝছিস? আচ্ছা, তাইলে আমি এই মাত্র এই এফ এস সমান সমান বের করে রেখে আসছি, এফ এস হচ্ছে মাইনাস কে এক্স। তাহলে এই মাইনাস তো আগের থেকেই আছে, এইখানে নতুন করে মাইনাস কে এক্স বসাইলাম, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে জাস্ট কে এক্স আসবে। তার মানে আমার বলটা হচ্ছে কে এক্স আর স্প্রিং এর বলটা হচ্ছে মাইনাস কে এক্স, দুইটা সমান কিন্তু বিপরীতমুখী।
এইটুক সবাই বুঝলে আমরা সেই 2 নাম্বার ওই যে বিভব শক্তিতে আবার ব্যাক করতে পারবো। এইটুক বেসিকটা লাগবে। এটুক সবাই বুঝতে পারছ? হ্যাঁ, বল। আচ্ছা, কে এর সংজ্ঞা যদি বের করতে চাই, তাহলে যেকোনো একটাকে 1 বানাইতে হবে। আমরা এই x টাকে 1 বানাই দিই। x মানে হচ্ছে সংকোচন বা প্রসারণ। তো x টাকে যদি 1 বানাই, তার মানে আমি বলতে পারি একটা স্প্রিং কে একক দূরত্ব সংকোচন বা প্রসারণের জন্য স্প্রিং এর যে বাধা দানকারী বল উৎপন্ন হয়, স্প্রিং যে বাধা দিবে সেটাকে বলবো আমরা স্প্রিং এর ধ্রুবক। আচ্ছা, তোরা তো আবার ভিডিওতে লিখতেই পারবি। আচ্ছা, তো আমি লিখেই দিচ্ছি। আচ্ছা, বা তোরা লেখ, আমি বলতেছি। একক দূরত্ব সংকোচন বা প্রসারণের জন্য, একক দূরত্ব সংকোচন বা প্রসারণের জন্য আমরা এই যে এটা থেকে এবার সংজ্ঞা দিই, এটা থেকে দিই। আগের বার তো স্প্রিং দিয়ে দিছিলাম, এখন এটা থেকে দিই। একটা স্প্রিং কে একক দূরত্ব সংকোচন বা প্রসারণের জন্য, মানে এক্স এর মান 1 বানাই দিলাম, তাহলে এফ ইকুয়ালস টু কে হচ্ছে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়। লিখছিস? যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে, তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক। ওকে। আচ্ছা, তাইলে এবার আমরা স্প্রিং এর মধ্যে কতখানি বিভব শক্তি জমা হয়েছে সেটা বের করব। তার আগে একটু এন্ড দিয়ে নিচ্ছি, তারপরে আবার তোরা জয়েন কর। হ্যাঁ, এন্ড দিলাম, আবার জয়েন দে সবাই। ওকে, তাহলে এবার হচ্ছে এইটুক আমরা শেষ করলাম। এখন আমরা এইটাকে ইউজ করে, এই কনসেপ্টটা ইউজ করে একটু আগে যেটা বিভব শক্তি যে বের করতেছিলাম সেই বিভব শক্তিটা বের করব। একটা স্প্রিংকে সরাইতে গেলে আমার কিছু কাজ করা লাগতেছে, তো স্প্রিংটাকে ছেড়ে দিলে আবার সে আগের জায়গায় আসতে পারতেছে। তার মানে আমি যে কাজটা করতেছি সেই কাজটা স্প্রিং এর মধ্যে জমা হচ্ছে, সেটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। তো আমরা প্রথমেই বিভব শক্তি সংজ্ঞায় বলছিলাম যে অবস্থান পরিবর্তন করব অথবা তার আকার আকৃতি পরিবর্তন করবো। এই ক্ষেত্রে তার আকার পরিবর্তন করছি আর কি। তো তখন তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে। তো এই স্প্রিং এর বিভব শক্তিটা এবার আমরা বের করতে চাই। আর আগের বারেরটা ছিল ধ্রুব বল, সবসময় সেম বল দিছিলাম। এইবার কিন্তু সেম বল দিচ্ছি না, তার মানে এবার পরিবর্তনশীল বল হিসেবে এটাকে বিবেচনা করা লাগবে। তো আমি লিখতেছি, বুঝে যাবে আশা করি। তো এবার আমরা স্প্রিং এর মধ্যে কতখানি বিভব শক্তি জমা হয়েছে সেটা বের করতে চাচ্ছি। যে স্প্রিংটাকে আমরা এই এক্স দূরত্ব সরাই নিয়ে আসছি, কতখানি বিভব শক্তি ওর মধ্যে জমা হয়েছে সেটা বের করতে যাচ্ছি। তো বিভব শক্তি ইপি ইকুয়ালস টু ছিল কৃত কাজ, তো আবার লিখলাম কৃত কাজ। তো আমি কতখানি কাজ করছি সেটা যদি বের করতে চাই, বল ইন্টু সরণ, তাহলে এখানে আমি বল দিছি এফ বল, কিন্তু এখন কথা এখানেই যে আমি যে বলটা দিছি সেই বলটা সবসময় সমান ছিল না। আমি এফ বল বলতে পারবো না। আমি প্রথমে জিরো কাছাকাছি বল দিছিলাম, লাস্টে সেটা বাড়তে বাড়তে এফ পর্যন্ত গেছে। তার মানে মাঝখানে বল চেঞ্জ হয়েছে, তার মানে মাঝখানে বলটা চেঞ্জ হয়েছে। তো আমার এই বলটা যেহেতু ধ্রুব বল ছিল না, তাইলে আমার এই বলের গড় নেওয়া লাগবে, কারণ সব জায়গায় বল সমান ছিল না। সো আমি এখানে বল ইন্টু সরণ না লিখে আমরা এখানে লিখতেছি গড় বল, মানে আমরা একটা গড় বের করব বলের, গড় বল ইন্টু সরণ। তার মানে এখানে আমার গড় বল লাগবে ইন্টু সরণ, আর ওই যে কস মধ্যবর্তী কোণ বল যেদিকে, এই যে আমার বল, এবার কিন্তু আমার বল দিয়ে দেখতেছি, আমার বল যেদিকে এক্স এর দিকও সেদিকে মধ্যবর্তী কোণ 0, তাহলে এখানে cos 0 হবে। তার মানে এবার গড় বল ইন্টু সরণ, মানে বলের জায়গায় গড় বল চলে আসছে কারণ বল সব জায়গায় সমান ছিল না, ইন্টু সরণ ইন্টু cos 0। এইটুক নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নাই। নাইলা কি আসিস? আচ্ছা, তুই যে আয়সা কথাবার্তা বলস না কেন? কিছুই তো বুঝতেছিস না আশা করে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। শোন, ওই এই তো এই কয়েকদিন মানে ওদের রিভিশন শুরু হবে আবার শিগগিরই, চিন্তা করিস না। ওকে, এই যে এখন হচ্ছে ওদের করাচ্ছি এটা, এটার পরে ওদের আরেকটা চ্যাপ্টার 5 নাম্বার চ্যাপ্টার শুরু করব। এটা 4 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা, তোর হা হুতাশ করার কিছু নাই, ওয়েট। আর হচ্ছে কেমিস্ট্রি, ওদের 5 নাম্বার চ্যাপ্টারটা পড়াচ্ছি, আবার এইটা শেষ হলে পিছন থেকে রিভিশন দেওয়া শুরু করব। সো তুই রিভিশন পাবি। আর এখন আপাতত যেটা দেখতেছিস দেখতে থাক, আর ইউটিউবে তো ভিডিও আছেই, তুই চাইলে আগের গুলা দেখতে পারিস। কিন্তু রিভিশন শুরু করবো আর কি, এগুলা চ্যাপ্টার শেষ হইলে।
আর কেমিস্ট্রি রিভিশন শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আচ্ছা, এখানে শোন তাইলে, গড় বল সরণ cos 0। তো এখানে গড় বল যেহেতু বলছি, আমরা গড় নির্ণয় করি কেমনে? ওই তাহলে প্রথমে ছিল আর 0, লাস্টে হয়েছে সেটা f, তার মানে 0 প্লাস f ডিভাইডেড বাই 2, ভাগ দিলাম 2 দিয়ে, গড় বল। প্রথম শুরুতে যা ছিল, ওই যেমন গড় বেগ নির্ণয় করতাম কেমনি, u প্লাস v বাই 2 দিতাম। তো এরকম গড় বল কেমনে নির্ণয় করবো, আদিতে যা ছিল শেষে যা হয়েছে তার অর্ধেক, এটা হচ্ছে গড় বল। সরণ কত দূর সরাই নিয়ে আসছি, x দূরত্ব, আর মধ্যবর্তী কোণ ছিল cos 0, যেটার মানে হচ্ছে 1। তাহলে এখানে কত আসতেছে, আসতেছে হচ্ছে f বাই 2, যেটাকে আমি হাফ লিখতে পারি, হাফ এফ এক্স, এইটুকু আসছে হাফ এফ এক্স, মানে আমার ইপি সমান সমান এখন পর্যন্ত আসছে হাফ এফ এক্স। আবার আমরা এফ সমান সমান এই মাত্র বের করে আসছি, এখানে কে এক্স ছিল, এফ মানে ছিল কে এক্স, আমরা যদি এফ এর মানটা এখানে বসাই দিই তাহলে আসতেছে হাফ ইন্টু কে এক্স ইন্টু এক্স। তার মানে লাস্টে আমাদের ইপি সমান সমান যা দাঁড়াচ্ছে, আমাদের শেষে এই ইপি সমান সমান যা দাঁড়াচ্ছে, ইপি ইকুয়ালস টু আসতেছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তির পরিমাণটা হবে হাফ কে এক্স স্কোয়ার। সবাই এটা বুঝছিস কিনা? ওকে সবাই, হ্যাঁ আবার বুঝাচ্ছি, ওকে সমস্যা নেই। আমাদের একদম শুরু থেকে যদি বলি, সেটা হচ্ছে আমরা বিভব শক্তি বের করি কেমনে, আমরা কতটা কাজ করছি সেটাই ওই বস্তুটার মধ্যে জমা হবে বিভব শক্তি আকারে। তাহলে এই স্প্রিংটাকে আমি সরাই নিয়ে আসছি এক্স দূরত্ব, আমি যা কাজ করছি সেটাই তার মধ্যে জমা হবে, এই জন্যই আমি তাকে ছেড়ে দিলে সে আবার ওই শক্তি দিয়ে ওইখানে চলে যেতে পারে। তাহলে ওর মধ্যে জমা হওয়া শক্তির পরিমাণটা যদি আমার নির্ণয় করতে হয়, আমার ফার্স্টে যেটা লাগবে আমি কতখানি কাজ করছি। তো আমি লিখছি ইপি ইকুয়ালস টু কাজ, এখানে কৃত কাজ লেখা ছিল আর কি, আচ্ছা আবার ঠিক করি, কৃত কাজ আর কি, আমি কতখানি কাজ করলাম। তো আমার কাজটা কত ছিল, কাজ বের করতে হয় বল ইন্টু সরণ দিয়ে। তো আমি এখানে যে বল দিছি সেটা পরিবর্তনশীল বল ছিল, শুরুতে যা লাস্টে তা না, আস্তে আস্তে বাড়ছে, এই জন্য শুধু বল না লিখে লিখছি গড় বল। কাজের জন্য বল লাগে, ওই জায়গায় গড় বল ইন্টু সরণ দরকার হয় সরণ, আর মধ্যবর্তী কোণ দরকার হয়, যেদিকে বল আমার সেই দিকেই সরণ, আমার বল কিন্তু, এই যে আমার বল, স্প্রিং এর বল না, আমার বল আর সরণ। তাহলে মধ্যবর্তী কোণ 0, তাহলে cos 0। তাহলে এখন গড় বল কিভাবে নির্ণয় করতে হয়, আদিতে কত ছিল শেষে কত হয়েছে যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়া। তাহলে আদিতে ছিল 0, শেষে হয়েছে f, 2 দিয়ে ভাগ দিলাম, ইন্টু সরণ কতখানি সরাই নিয়ে আসছি এক্স, এই এক্স দূরত্ব সরাইছি, আর cos 0 মানে হচ্ছে 1। তাহলে এইখানে আসতেছে হচ্ছে এফ বাই 2, তার মানে হাফ এফ, আর এটা এক্স, আবার এফ সমান সমান এখানে আমরা বের করে রেখে আসছি কে এক্স। তাহলে এখানে যদি আমরা এফ এর জায়গায় কে এক্স বসাই দিয়ে দিই, তাহলে হাফ কে এক্স ইন্টু এক্স, তার মানে আসতেছে হাফ কে এক্স স্কোয়ার। তার মানে একটা স্প্রিং এ কতখানি বিভব শক্তি জমা হয়েছে সেটা বের করতে হবে কিভাবে, আমাদের লাগবে হচ্ছে হাফ ইন্টু স্প্রিং এর ধ্রুবক লাগবে, সাথে লাগবে তার কতটুকু সংকোচন বা প্রসারণ করলাম। আর এই সংকোচন বা প্রসারণটা সবসময় মাপতে হবে সাম্যাবস্থা থেকে। সাম্যাবস্থা হচ্ছে সেই জায়গা যেখানে বস্তু আবার ফিরে আসতে চায়, এটাকে আমরা সাম্যাবস্থা বলি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি কি এই পর্যন্তই রাখবো না আরো আগাবো? আরো আগাবো? আচ্ছা আর একটু আগাচ্ছি, ওয়েট। আচ্ছা তাইলে এবার আমরা গতি শক্তির রাশিমালা দেখি। এখানে এতক্ষণ তো বিভব শক্তি দেখলাম, এখন গতি শক্তিটা দেখব। তো গতি শক্তিকে দেখানো হয়, গতি শক্তির ইংলিশটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো এটাকে আমরা এভাবে দেখাইতে পারি, ই, ই ফর এনার্জি আর কে দিয়ে কাইনেটিক, কাইনেটিক এনার্জি। তোর বইয়ে এটাকে টি দিয়ে দেখানো আছে, কিন্তু আমরা ই কে দিয়ে দেখাবো। তো এটা যদি বের করতে চাই তো আবার একই কথা, গতিশক্তি কি, গতির কারণে একটা বস্তু যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটাকে আমরা তার গতিশক্তি বলি। তো সে গতি কারণে যে কাজটা করছে অ্যাকচুয়ালি, তার মানে বস্তু গতিশক্তিটা কি, সে গতির কারণে যে কাজটা করছে সেটাই তার গতিশক্তি। তার মানে বস্তু গতিতে থাকা অবস্থায় যে কাজ করছে সেটাই তার গতিশক্তি। তো আমরা সেরকমই একটা রাশিমালা বের করতে যাচ্ছি। তো এটা একটা বস্তু
ভর যেটার আদি বেগ এটা ছিল, ধর আদিতে বস্তুটার বেগ ছিল হচ্ছে ইউ, আদিতে তার বস্তুটা বেগ ছিল ইউ, অথবা আমরা স্থির ধরতে পারি যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, এখন আমি তাকে এফ বল প্রয়োগ করলাম, এবং এখন কিন্তু আমরা ধ্রুব বল নিয়ে কথা বলতেছি। এফ বল প্রয়োগ করলাম, এই বস্তুটা এবার গতিশীল হইলো এবং আস্তে আস্তে তার বেগ বাড়তে বাড়তে পুরাটা সময় ধরেই কিন্তু তাকে আমরা এফ বল দিছি, বেগ বাড়তে বাড়তে এখানে এসে তার বেগটা শেষ বেগ ভি হইল, আগে ছিল ইউ লাস্টে ভি হইল, এবং সে এই যে দূরত্বটা অতিক্রম করে আসছে এটা হচ্ছে এস দূরত্ব, আর এস আর এস এর দিকটা ওইদিকে, সে ওইদিকে গেছে, সরণ তার এস। ওকে, আর যেহেতু তার বেগ বেড়ে গেছে, ইউ থেকে ভি হয়েছে, তার মানে ওর ত্বরণ হয়েছে, ত্বরণটাকে আমরা এ দিয়ে দেখাইলাম, সমত্বরণ হয়েছে তার। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? আশা করি কোশ্চেন নাই। আচ্ছা, এখন এই বস্তুটা যে এত দূর আসলো, একটা কাজ করে আসছে, সে যে কাজটা করছে সেটাই তার গতিশক্তি, তাইলে ওই গতির কারণেই সেই শক্তিটা পাইছে এবং ওই শক্তি দিয়েই সে কাজটা করছে, তাইলে এই গতিশক্তি যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ই কে, গতিশক্তিকে আমরা ই কে দিয়ে দেখাই, ই কে ইকুয়ালস টু হবে হাফ, মানে আমাদের বের করতে হবে যে কৃত কাজ সে কতটুকু হইলো, তাহলে বস্তু দ্বারা কৃত কাজ আর কি। তা আবারও সেই কৃত কাজ বের করব, তাহলে কাজের সূত্রটা ছিল বল ইন্টু সরণ ইন্টু বল আর সরণের মধ্যবর্তী কোণ, তাহলে বল দেওয়া হয়েছিল এফ, সে সরে আসছে এস দূরত্ব, এবং বল আর সরণ একই দিকে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে cos 0। তাহলে এবার এফ এস cos 0 মানে 1, আবার আমরা এফ সমান সমান জানি এম এ, তাহলে এফ এর জায়গায় লিখতে পারি এম, মানে বস্তুর ভর যদি এম হয়, বস্তুটা যদি এম ভরের হয় এবং তার ত্বরণ হয়েছে এ, তার মানে এফ এর জায়গায় লিখতে পারি এম এ ইন্টু এস, আর cos 0 মানে হচ্ছে 1, তার মানে এই জায়গাটায় থাকতেছে এম এ এস, এম এ এস। এখন একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে যদি আদি বেগ ইউ, শেষ বেগ ভি, আর মধ্যবর্তী দূরত্ব এস, আর ত্বরণ এ হয়, তখন আমরা নিউটনের গতিসূত্র থেকে জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ছিল গতিসূত্রের 4 নাম্বার সূত্রটা। তো এইখানে ভি এস, এই যে এখানে যে এম এ এস পাইছি, এই এস এর মানটা আমরা বের করতে চাই, তাইলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, তার মানে এ এস সমান সমান যেটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে এই টুটা এইদিকে চলে আসবে, মানে হাফ আকারে টু এদিকে চলে আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইটা আসতেছে। এ এস সমান সমান পাইলাম হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা হচ্ছে এ এস। এবার এই মানটাকে এখানে বসাই দিব, তাহলে কি দাঁড়াচ্ছে, এরকম আসতেছে, আমি এটাকে উপরে লিখতেছি। তাহলে ই কে, এই ই কে সমান সমান যা আসতেছে, এই ই কে সমান সমান আসতেছে, এই ই কে সমান সমান এম ছিল, এম থাকলো, আর এ এস সমান সমান আসছে হাফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার মানে এটাকে যা লেখা যায় সেটা হচ্ছে, যেহেতু ইউ আদিবেগ শূন্য ছিল, আদিবেগ যেহেতু শূন্য ছিল, তার মানে ইউ এর জায়গায় যদি শূন্য বসাই দিই, তাহলে হাফ এম, আর ওই ভি স্কোয়ার মাইনাস 0, আই মিন শুধু ভি স্কোয়ার থাকতেছে, তাহলে এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা, এটা হচ্ছে গতিশক্তির রাশিমালা। তার মানে একটা বস্তুর গতিশক্তি যদি বের করতে দেয়, ওই যে আমরা ইয়াতে পড়ছিলাম সংঘর্ষের সময় গতিশক্তি সূত্র ইউজ করছিলাম, যখন গতিশক্তি যদি বের করতে দেয়, গতিশক্তি সমান সমান হবে হাফ বস্তুর ভর লাগবে এবং বস্তুর বেগ স্কোয়ার লাগবে, এই এইটা লাগবে। আচ্ছা, এখন আসি আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার, যদি ওই ভি ইউ স্কোয়ারটা শূন্য না, ইউটা যদি শূন্য না হইতো, ইউটা যদি শূন্য না হইতো, লাস্টে আমি কি পাইতাম, ইউটা যদি শূন্য না হইতো লাস্টে আমি এরকম পাইতাম, মানে ইউ আদিবেগ যদি থাকতো, তাহলে লাস্টে এরকম হইতো এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে হাফ এম ভি স্কোয়ার গুণ করে দিলে মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, মানে হচ্ছে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন, তার মানে এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তন,
গতিশক্তির পরিবর্তন। আর এই ই কে সমান সমান ছিল কৃত কাজ, তার মানে একটা ইউ বেগে আসা বস্তুকে যদি আমি ভি বেগে থামাই দিতে চাই, এরকম করতে চাই, বা ইউ বেগে চলা বস্তুকে ভি বেগে গতিশীল করতে চাই, আমার কতখানি কাজ করা লাগবে। যেহেতু বলছিলাম গতিশক্তি আর কাজ একই জিনিস, তাহলে এটাকে আমরা এখন কাজ দিয়ে বলতে পারি যে কৃত কাজ। তার মানে এই ক্ষেত্রে আমার কৃত কাজ সমান সমান যা আসতেছে গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে একটা ইউ বেগের বস্তুকে যদি আমি ভি বেগ বানাই ফেলতে চাই, মানে বেগ চেঞ্জ করে দিলাম। কি বুঝিনি? আচ্ছা আবার বলতেছি, কোথায় বুঝিস নাই? এই লাস্টের এইটুক। আচ্ছা, এই যে হাফ এম ভি স্কোয়ার, এটার মানে ছিল শেষ গতিশক্তি, কারণ ভি হচ্ছে শেষ বেগ। তাহলে এটাকে আমরা বলতে পারি শেষ গতিশক্তি। শেষ গতিশক্তি। আর এই যে হাফ এম ইউ স্কোয়ার, ইউ ছিল আদি বেগ। তাহলে এইটুকু, এই যে গতিশক্তি সূত্র এরকম ছিল হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে ভি যেহেতু শেষ বেগ, তাহলে এটাকে শেষ গতিশক্তি বলতেছি। আর ইউ ছিল আদি বেগ, তার মানে হাফ এম ইউ স্কোয়ার, এটাকে আদি গতিশক্তি বলতেছি, মাইনাস আদি গতিশক্তি। তো এইটুককে আমি বলতেছি এই শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, মানে কি গতিশক্তির কতখানি পরিবর্তন হয়েছে সেটা, শেষ থেকে আগেরটা বিয়োগ দিলাম। তো যেহেতু শুরুতেই বলে আসছি যে গতিশক্তি হচ্ছে কৃত কাজের সমান, তাহলে আমি এখানে কতখানি কাজ করলাম সেটা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি এফএস এর সূত্র অ্যাপ্লাই না করে একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে এই সূত্র দিয়েও বের করতে পারবো যে তার গতিশক্তি কতখানি পরিবর্তন হলো, মানে এটা দিয়েও বের করে ফেলতে পারবো। এই যে ডাব্লিউ যদি আমাকে বের করতে বলে এই ইকের জায়গায়, মানে এইটাও একটা সূত্র আকারে লিখে রাখতে পারিস তোরা, যে আমাকে যদি কখনো একটা গতিশীল বস্তুর ক্ষেত্রে কাজ কতখানি করতে হয়েছে আমার, অথবা বস্তু কতখানি কাজ করছে সেটা যদি বের করতে বলে, আমরা ওই এফএস এর সূত্র অ্যাপ্লাই না করে ডিরেক্ট এইভাবে এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার দিয়ে কাজটা বের করে ফেলতে পারবো। এটাই বলতে চাইলাম, কৃত কাজ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তনের সমান হবে। এবং এই জিনিসটাকে একটা আহ ইয়া বলা হয়, সেটা হচ্ছে আহ এটা একটা থিওরি, এই থিওরিটাকে বলে কাজ শক্তি উপপাদ্য। এটাকে কাজ শক্তি উপপাদ্যও বলা হয়। এটাকে কাজ শক্তি উপপাদ্যও বলা হয়। ওয়ার্ক এনার্জি থিওরেম বলা হয়। একটা ছোট্ট প্রুফ দেখায় শেষ করতেছি, সেটা হচ্ছে এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে। এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে, সেটা খ নাম্বারে মাঝে মাঝে আসে। আমি এটা মুছলাম, কারো ইয়া থাকলে বলিস। তো আমরা সেটা এখন দেখবো যে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক। তার মানে হচ্ছে লিখতেছি গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, ভরবেগ এটা সম্পর্ক। আমরা ভরবেগ সমান সমান পরে আসছিলাম ভর ইন্টু বেগের গুণফল। আমরা ভরবেগ সমান সমান পরে আসছিলাম, যেটাকে পি দিয়ে দেখানো হইতো ভর ইন্টু বেগের গুণফল। আর আজকে গতিশক্তি সমান সমান করলাম হাফ এম ভি স্কোয়ার। তো এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা কিরকম সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের যেটা করা লাগবে, একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই সমীকরণটার এইটাকে এম দিয়ে ভাগ দিব এবং এম দিয়ে গুণ দিব। কিভাবে? এই আমি এম ভি স্কোয়ার আছে উপরে, এম ভি স্কোয়ার, এখানে উপরে আর একটা এম দিয়ে গুণ দিলাম, তাহলে এম স্কোয়ার হয়ে গেল। যেহেতু উপরে একটা এম দিয়ে গুণ দিছি, ওটাকে আবার কেটে ফেলতে হবে, তাহলে নিচে আমরা আর একটা এম দিয়ে ভাগ দিলাম, তাহলে জিনিস কিন্তু একই থাকলো, এম এম কাটাকাটি গিয়ে আবার এই হাফ এম ভি স্কোয়ারে আসবে। সবাই এটা বুঝছিস? উপরেও এম দিয়ে গুণ দিছি, নিচেও এম দিয়ে গুণ দিছি, একই জিনিস। তো এখন এই গুণটা কেন দিলাম? এই এম ভি মানে হচ্ছে পি, এম ভি মানে হচ্ছে পি, তাহলে আমি এটাকে লিখতে পারি পি স্কোয়ার। এম ভি মানে হচ্ছে পি, তাহলে এটাকে আমি লিখতে পারি পি স্কোয়ার। আর নিচে থাকলো টয়েস এম। তার মানে এই গতিশক্তি সমান সমান হচ্ছে পি স্কোয়ার বাই টয়েস এম। তার মানে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্কটা এরকম, এইটা। তার মানে গতিশক্তি এইটা ইকুয়াল কি হবে, ভরবেগ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বস্তুর ভর। গতিশক্তি সমান সমান ভরবেগ স্কোয়ার
ইকুয়ালস টু 2 ইনটু বস্তুর ভর। এটা মাঝে মাঝে খ নাম্বারে প্রুফ করার জন্য আসে যে গতি শক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি। তাহলে দুইটা বস্তুর যদি ভর সমান হয়, দুইটা বস্তুর যদি ভর সমান হয়, তো তখন তাদের ই কে মানে গতিশক্তি নির্ভর করবে মানে এই ভরবেগের বর্গের সমানুপাতিক। যার ভরবেগ বেশি হবে তার গতিশক্তি তখন বেশি হবে। দুইটা বস্তুর যদি ভর সমান হয়, মানে একটা বস্তুর ভর 5 কেজি আর একটা বস্তুর ভরও 5 কেজি, একজনে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে, আরেকজনে যাচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে। তার মানে ভরবেগ লাগবে, মানে ভর আর বেগের গুণফল লাগবে। যার ভর আর বেগের গুণফল বেশি হবে তার গতিশক্তি তত বেশি হবে। যদি ভর সমান হয়, মানে ভর যখন ধ্রুবক তখন এটা লেখা যায়। আবার একইভাবে দুইটা বস্তুর যদি, আচ্ছা এটা হচ্ছে যখন ভর ধ্রুবক মানে ভর সেম, এম স্থির, আর যখন দুইটা বস্তুর ভরবেগ সমান, যখন দুইটা বস্তুর ভরবেগ সমান তখন ই কে এটা কিসের সমানুপাতিক, সেটা হচ্ছে এই ভরের ব্যস্তানুপাতিক আর কি। ভরের ব্যস্তানুপাতিক যখন পি স্থির, পি কে যদি আমি ধ্রুবক ধরি, উপরেরটা ধ্রুবক হইলে গতিশক্তি হবে ভরের ব্যস্তানুপাতিক। মানে দুইটা বস্তুর ভরবেগ যদি সেম হয় তখন কোন বস্তুটার গতিশক্তি বেশি হবে, যার ভর কম, হালকা বস্তুটার গতিশক্তি বেশি হবে। কথাগুলা ক্লিয়ার? না ক্লিয়ার হইলে পরের দিন আবার অ্যান্সার দিব। এখন আমার ক্লাস 10-এর ক্লাস শুরু করা লাগবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা, বাই বাই। ওয়ালাইকুম আসসালাম।